এই মেয়েটি ইচ্ছে করেই তার পেট বড় করেছিল রাশিয়ান রাষ্ট্রদূতকে হত্যা করার জন্য। যখন সে বলল তার রক্তের শর্করা কমে গেছে, নিরাপত্তা রক্ষীরা যখন সাহায্যের জন্য গেল, লিনা দ্রুত রাষ্ট্রদূতের রাখা ফোনটি পাল্টে দিল। একটু অপেক্ষা করলে ফোনের ভেতরের ইলেকট্রনিক অস্ত্র চালু হবে এবং রাষ্ট্রদূত মুহূর্তেই মারা যাবে। তখন নিরাপত্তা রক্ষীরা তাকে থামালেও তাকে একটি জুস দিল। যাত্রীরা চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকছিল। ঠিক তখনই লিনা যখন লিফটে ঢুকছিল, একজন নিরাপত্তারক্ষী বাইরে গিয়ে সহায়তা ডাকতে যাচ্ছিল, কিন্তু একমাত্র বহিরাগত হিসেবে লিনা ছিল। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবে। লিনা আগে থেকে প্রস্তুত ছিল। লিনা সাথে সাথেই আক্রমণ করে। তারা লড়াই করল নিচতলা থেকে ওপরে পর্যন্ত। যদিও লিনা লড়াইয়ে পারদর্শী, তবে জায়গার সীমাবদ্ধতার কারণে সে তার গতি বাড়ানোর সুবিধা নিতে পারল না। লিফটের মধ্যে তাদের মারামারি অনেক সময় ধরে চলল। লিনা প্রায় ধরা পড়ে যাচ্ছিল নিরাপত্তারক্ষী যখন তাকে ছুরি দিয়ে আক্রমণ করল, কিন্তু লিনার কিছু হলো না, কারণ লিনা আগে থেকে প্রস্তুত ছিল। লিনার নকল বেবি বাম পরে এসেছিল। লিনার ছুরিটা নিরাপত্তারক্ষীর বুকের ভিতর ঠুকিয়ে দিল। লিফটের বাইরে নিরাপত্তারক্ষীরা নীরাকে ঘিরে ধরে। লিনা বন্দুক নিয়ে ফায়ার করতে করতে বের হয়। আর লিনা ছিল খুব সংগঠিত। এই অভিযানের জন্য তার পালানোর টিম আগেই তার জন্য রুট ঠিক করে রেখেছিল। লিনা শত্রুদের হাত থেকে বাঁচতে অন্য একটা পথ বেছে নিল। যখন নিরাপত্তা লক্ষ্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো আর ভোজসভা হলের কাছে বড় একটা গর্ত দেখতে পেল, তারা ভাবল খুনি এই পথ দিয়েই পালিয়ে গেছে। সে তখনই সিঁড়িতে নেমে কাপড় পাল্টে নিল। কয়েক মিনিটের মধ্যেই সোনালী চুলের গর্ভবতী মহিলা বদলে গেল এক সুন্দরী হোটেল ওয়েট্রেসে। লিনা তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল, কোনো চিহ্ন না রেখেই। এরপর শুধু ঠিক করা পালানোর জায়গায় পৌঁছালেই এই মিশন শেষ হয়ে যেত। কিন্তু হঠাৎ করেই পালানোর টিমে একটা দুর্ঘটনা ঘটল। এক ব্যক্তি হঠাৎ ঘরে ঢুকে কোনো কথা না বলে যোগাযোগ রক্ষাকারীকে অচেতন করে দিল। তারপর পালানোর জায়গাটাই বদলে দিল। আর তার আসল উদ্দেশ্য ছিল শুধু লিনার সঙ্গে দেখা করা। এদিকে লিনা ইতিমধ্যেই নতুন পালানোর জায়গার তথ্য পেয়ে গেছিল। সাবওয়ে স্টেশন থেকে নেমে তাকে আবারও পোশাক পাল্টাতে হলো। তখন গাড়ির সামনে একটা ছোট বাচ্চার ট্রলি নিয়ে রাস্তা পার হচ্ছিল। গাড়িটা তখন বাচ্চার ট্রলিতে বেঁধে যায়। যখন দুজন খেলনাটির দিকে মনোযোগ দিল, তখন পাশেই লুকিয়ে থাকা ডেভিড দ্রুত গুলি চালালো। গাড়ি নিয়ে পালিয়ে গেল। কিন্তু যখন ল্যাম্পপোস্টে আঁচড়ের দাগ দেখল, ডেভিড কিছুটা চিন্তিত হলো। ডেভিড গাড়িটি ঠিক করা জায়গায় পার্ক করে চুপচাপ লিনার আসার অপেক্ষা করছিল। কিন্তু লিনা ছিল একজন খুনি। সে খুব দ্রুত গাড়ির আঁচড়ের দাগ খেয়াল করল। নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে। সে বিপদ টের পেল। সংগঠন কখনোই ত্রুটিপূর্ণ গাড়ি পাঠাবে না। লিনার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পালিয়ে গেল। সে গাড়িতে গুলি করে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল। ডেভিড ছিল অসহায়। সে চেয়েছিল গাড়ি থামিয়ে লিনাকে ধাওয়া করতে, কিন্তু পাশে থাকা পুলিশ ইতিমধ্যে বৈদ্যুতিক বন্দুক তাক করেছে। এখানে গাড়ি থামানো নিষিদ্ধ। কোনো উপায় না পেয়ে ডেভিডকে আগে গাড়ি চালিয়ে চলে যেতে হলো। পরের দিন সকালে ডেভিড সুপার মার্কেটে গেল আর রাবার গ্লাভস ও ডিটারজেন্ট কিনল। সে গাড়িটা ভালোভাবে ধুয়ে ফেলল। সে ছিল একজন খুনি, আর লিনা ছিল তার মেয়ে। কয়েক বছর আগে সংগঠন থেকে বেরিয়ে আসার জন্য সে নিজের জীবন বাজি রেখে মেয়েকে বন্ধুর জিম্মায় দিয়ে গিয়েছিল। কিন্তু কয়েক বছর পর সেই বন্ধু মারা যায়। সংগঠন তার মেয়েকে নিয়ে যায় আর তাকে পরবর্তী পেশাদার খুনি বানানোর জন্য প্রশিক্ষণ দেয়। ডেভিড খুনিদের জীবন কতটা বিপজ্জনক জানত, তাই সে মেয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল আর তাকে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিল। কিন্তু সে তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি অভিযান ব্যর্থ হয় তবে সঙ্গে সঙ্গে আড়ালে চলে যেতে হবে। ডেভিড আর কয়েক বছর অপেক্ষা করতে চাইছিল সুযোগের জন্য, কিন্তু প্রতিদিন তার মেয়ে আরও বড় বিপদের মধ্যে পড়ছিল। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল শেষ চেষ্টা করবে। তাই ইচ্ছে করে অন্যদের তাকে খুঁজে বের করতে দিল। সে একটা কার্ডে গুপ্ত বার্তা লিখল আর ইচ্ছে করে নিজের আঙুলের ছাপ রেখে দিল। ডেভিড কয়েক দশক ধরে সংগঠনের হয়ে কাজ করেছে আর বসের মেজাজ খুব ভালো জানে। যদি সে জানতে পারে গাড়ি ভেঙে ফেলেছে, তবে সে অবশ্যই প্রতিশোধ নিতে খুনি পাঠাবে।
দক্ষিণ কোরিয়ার একমাত্র হত্যা দল হিসেবে এই মিশন একমাত্র লিনাই নিতে পারবে। টেবিলের ওপরের নামটা বেশ পরিচিত মনে হচ্ছিল। যখন লিনা স্মৃতির গভীরে ডুবেছিল, হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণ শোনা গেল। একজন সঙ্গী সিঁড়ির ফাঁদে পা দিল আর মুহূর্তেই লড়াই করার ক্ষমতা হারালো। গুদামে ছুটল। তার উদ্দেশ্য ছিল না মানুষ হত্যা করা, বরং লিনার সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করা। গুদামের জটিল পরিবেশ ব্যবহার করে ডেভিড দ্রুত বাকি খুনিদের কাবু করল। এবার কেবল লিনাই বাকি। অন্যদের হঠাৎ জেগে ওঠা ঠেকাতে ডেভিড সাক্ষাতের জায়গা পাহাড়ের চূড়ায় নির্ধারণ করল। লিনা সাবধানে ঘরে ঢুকল আর টেবিলে তার আর বাবার একটি ছবি দেখতে পেল। কোণের দিক থেকে পরিচিত এক অবয়ব বেরিয়ে আসতে সেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু লিনার স্মৃতিতে তো সে স্পষ্টই এক অনাথ। তার বাবা 9 বছর আগে মারা গিয়েছিল। ডেভিডকে লিনার কাছে নিজের অসহায়তা ব্যাখ্যা করতে হলো আর তাকে দুটি পথ বেছে নেওয়ার সুযোগ দিল। লিনা এক মুহূর্ত দ্বিধায় পড়ল, তারপর অবশেষে পিস্তল নামিয়ে রাখল। ডেভিড ছিল তার পরিবার, কিন্তু সে নিজেকে প্রতারণা করেছে আর 9 বছর ধরে অদৃশ্য ছিল। লিনা সংগঠনে পুরো ঘটনা জানালো আর অন্য দিক থেকে সত্যটা জানতে চাইল। কিন্তু সংগঠনের বস বিস্মিত হয়ে গেল ডেভিড এখনও বেঁচে আছে শুনে। তারা ভেবেছিল লোকটি অনেক আগেই মারা গেছে। তবে লিনা যেই সিদ্ধান্তই নিক, বস তাকে নিঃশর্তভাবে সমর্থন করবে। এর মধ্যেই অচেতন হওয়া খুনিরা এসে ডেভিডকে দেখা মাত্রই গুলি চালালো। লিনা বাবাকে বাঁচাতে খুনির মাথায় গুলি করল আর খুনিটা সেখানেই মারা গেল। এটা প্রমাণ করে তার মনে বাবার স্থান অন্য সবার চেয়ে অনেক উপরে। লিনা তার সহকারীর মোবাইল বের করল, তাতে লেখা কিল হিম নাও। তখন লিনা বুঝল সংগঠন তাকে শুধু ব্যবহার করেছে। লিনা যদি বাবাকে বেছে নেয়, তার বড় মাশুল দিতে হবে, কারণ সংগঠন লিনাকে গড়ে তুলতে অসংখ্য পরিশ্রম করেছে। তাই তারা কখনোই ডেভিডকে সহজে ছেড়ে দেবে না।